আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। গত ভিডিওতে আসলে আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করেছিলাম বা যেটা কথাটা বলেছিলাম, গাপ্পি মাছ চাষ থেকে মানে চাষের চিন্তা থেকে শুরু করে কিভাবে বিক্রি করবেন টোটাল প্রসেস আমি বলে দিব। তো আজকে সেটার দ্বিতীয় পার্ট হতে চলেছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে নেক্সট আমি যে মাছটা নিয়ে ভিডিও করতে চলেছি সেটা হচ্ছে অ্যালবিনো রেড মস্কো রেড আই। ঠিক আছে, এই অ্যালবিনো রেড মস্কো সম্পর্কে টোটাল আপনাদের টোটাল একটা ধারণা দিব। মাছটার পরিচর্যা, তারপরে হচ্ছে মাছ ব্রিডিং, দেন আপনার হচ্ছে গিয়া মাছের বাচ্চাকে কিভাবে টিকাইতে হবে, কারণ অ্যালবিনো রেড মস্কোর বাচ্চার মর্টালিটি রেট অনেক বেশি, মানে বেশি পরিমাণে মারা যায়। এই মাছটার বাচ্চাকে টিকানো খুবই কঠিন। ঠিক আছে, এবং দেখা গেছে যে বড় হইলেও সেমি অ্যাডাল্ট টাইপে মানে এই টাইমে এসে মানে মারা যায় আর কি বেশি। তো যে কারণে এইটা কিভাবে টিকাইতে হবে আর পরিচর্যা কি টোটালি আপনাদেরকে ধারণা দিব। কিন্তু এই অ্যালবিনো রেড মস্কোরও ভিডিওর বিভিন্ন পার্ট হতে চলেছে, কারণ একটা ভিডিওর মধ্যে আমি টোটালি আপনাদেরকে গুছিয়ে সব কিছু বলতে পারবো না। কারণ এটা নিয়ে আসলে ডিটেলসে না বললে আপনারাও বুঝতে পারবেন না, আপনাদেরও বুঝতে সমস্যা হবে এবং দেখা গেছে যে একটু আদা ছোবরা টাইপ হয়ে থাকবে আর কি। হ্যাঁ, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন না আর আমি ক্লিয়ারলি আপনাদেরকে ধারণাও দিতে পারবো না, যে কারণে এটার বিভিন্ন পার্ট করতে হবে। তো আসলে আগামী ভিডিওটা কি করব আমি সেটা বলে রাখলাম, কারণ অনেকেই আছেন যে অ্যালবিনো রেড মস্কো সম্পর্কে জানতে চাচ্ছেন। কিন্তু আমি যে ভিডিওটা করছি এটার যদি পার্টটা আমি কমপ্লিট না করি তো আসলে এটাও অসম্পূর্ণ থেকে যাবে, অনেকের ক্লিয়ারলি কনসেপ্ট বা ক্লিয়ারলি ধারণা পাবেন না। যে কারণে আমি আসলে এইটা নিয়ে আগে ক্লিয়ার করতে চাই, দেন আমি অ্যালবিনো রেড মস্কোর দিকে আসব। কারণ এখন যে সময়টা চলছে এটা ব্রিডিংয়ের জন্য একদম বেস্ট একটা সময়, কারণ সামনে শীত আসতে চলেছে। শীতের মধ্যে ভালো ব্রিডিং আপনারা করতে পারবেন না, আর বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য খুবই প্রবলেম হবে। কারণ এমনিতে শীতের মধ্যে মাছ টিকানোটা একটু কষ্ট হয়, তবে সমস্যা নেই, কিভাবে টিকাতে হবে বা কিভাবে তার পরিচর্যা করতে হবে টোটালি ডিটেলসে একটা ভিডিও আমি করে দিব, আপনাদের জন্য ইজি হবে। কারণ সামনে দেখা গেছে যে আর 2টা মাস পরে শীত চলে আসবে। সো আগে থেকেই ভাবনা শুরু করতে হবে ভবিষ্যতের যে সামনে কি হতে পারে টোটালি। কারণ এইবারে অবশ্য বৃষ্টি বেশি হয়েছে, সো শীত তেমন একটা হওয়ার চান্স নাই খুব। তারপরেও আমাদের বিশেষ করে আমাদের যারা রাজশাহীতে থাকি বা উত্তরবঙ্গের দিকে থাকি, এদিকে তো প্রচুর পরিমাণে শীত পড়ে, আপনারা হয়তো বা জানেন। তো যে কারণে সব আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখতে হবে। তো যাই হোক, মেন ভিডিওতে আমি আসি। ও আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমি আগামী ভিডিওগুলো কি নিয়ে করব। তো মেন ভিডিওতে আসি, সেটা হচ্ছে আহ, আপনার এই গাপ্পি মাছের ফার্ম ফার্ম নিয়ে আর কি। তো এর আগে যেটা ছিল, আহ, আমি যেটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে আপনাদের গাপ্পি মাছ কারা করবেন, তারপরে হচ্ছে কোথা থেকে কালেক্ট করবেন, কিভাবে কালেক্ট করবেন। হ্যাঁ, মাছের প্রাইস বা কোয়ালিটি কোনটার দিকে ফোকাস বেশি দিতে হবে, সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে বলেছিলাম। তো আজকে যেটা যেটা থাকছে সেটা হচ্ছে মাছ কিভাবে পালন করবেন, মাছ কিভাবে পরিচর্যা করবেন, মাছের পানি কিভাবে রেডি করবেন, আর হচ্ছে গিয়া আপনার থাকছে মাছ কোথায় বিক্রয় করবেন। ঠিক আছে, মাছ যে বড় হবে, আপনি যেহেতু একটা ফার্ম করছেন, সেটা তো অবশ্যই আপনার মাছগুলো বিক্রি করা প্রয়োজন, তাই না? সো যাই হোক, চলুন ডিটেলসে কথা বলা শুরু করে দিই। আর ভিডিওটা হয়তো বা অনেক বড় হবে, আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, তো এখন প্রথম কথায় আসি, আপনার যে মাছ কিনবেন, কেনার পরে আপনি মাছ কতটুকু জায়গাতে রাখবেন, এটা হচ্ছে মেন একটা প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, তো আমি যেটা বলি যে মাছের জন্য আপনি যত বড় স্পেস দিতে পারবেন তত ভালো হবে। ঠিক আছে, আমি সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। একটা ফলের ক্যারেট, আমি সাপোজ এইটা নিয়ে আজকে আলোচনা করছি। ঠিক আছে, অনেকে ড্রামে পালেন বা অনেকেই হাউসে পালেন, আমি সেটা ডিটেলস না বলি, আমি সহজভাবে বলি। একটা ক্যারেটের সাইজ আশা করি সবাই জানেন, ফলের ক্যারেটগুলো কীরকম সাইজ হয়। তা আমি এটার সাইজ ধরেই আপনাদেরকে মাছের মাছ পালন, পরিচর্যা এবং সব কিছুর বর্ণনা আমি ডিটেলসে বলে দিচ্ছি। হ্যাঁ, তো সাপোজ ধরেন আপনার একটাই ক্যারেট আছে,
পিওর ব্রিডের গাপ্পি যদি আপনি কিনেন সেই ক্ষেত্রে আপনার আলাদা আলাদা করে রাখতে হবে। আপনি যে ক্যারেটে ধরেন যে বা যে ট্যাঙ্কে আপনি মাছ যে জাতের দিবেন সেটাতে শুধু সেই জাতি আপনাকে রাখতে হবে, ঠিক আছে? অনেকে হয়তো বা ভুল বুঝতে পারে, অনেকেই জানে না, একসাথে রাখতে পারে বিভিন্ন জাত এনে, তো তখন কিন্তু মিক্সড হয়ে যাবে। তখন মিক্সড বলতে আপনার ওই সেই 10 টাকা 5 টাকা, হ্যাঁ, বা আপনি যদি হাই কোয়ালিটি থেকে মিক্সড আসে হয়তো একটু বেশি দাম পাবেন, এই আর কি। তো আমরা ওটা নিয়ে কথা বলছি না, আমরা বলছি পিওর ব্রিড নিয়ে কথা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি যে ট্যাঙ্কে রাখবেন একটা ক্যারেটে পারফেক্ট সাইজ, আপনি যদি মাছ প্রোডাকশানের জন্য আনেন, পারফেক্ট সাইজ হচ্ছে, পারফেক্ট রেশিও হচ্ছে আপনার 5 জোড়া, 4 জোড়া থেকে 5 জোড়া, ঠিক আছে? সবচাইতে বেটার হচ্ছে আপনার 4 জোড়া থেকে 5 জোড়া, এই রেশিওটা একটা ক্যারেটের জন্য সবচাইতে ভালো, ঠিক আছে? আবার আমি বলছি, এরপরে আসি যে আপনারা যখন মাছ কিনবেন আপনারা মেল কতটা কিনবেন, ফিমেল কতটা কিনবেন। যদি আপনি মনে করেন যে আমি মাছের কোয়ালিটি বেস্ট আনতে চাই, ভালো আনতে চাই, সবচাইতে বেস্ট হচ্ছে আপনি ধরেন যে যেটা আমি বললাম একটা ক্যারেটে আপনি 5 জোড়া মাছ নেবেন, ঠিক আছে? সবচাইতে বেটার হবে আপনি 3 জোড়া নেবেন হচ্ছে গিয়ে আপনার 4 জোড়া নেবেন হচ্ছে আপনার ফিমেল, আর আপনি 4 পিস নেবেন আপনি হচ্ছে গিয়া ফিমেল, আর 6 পিস নেবেন আপনি মেল। তাহলে আপনার বাচ্চার কোয়ালিটি সবচাইতে বেটার আসবে। আপনি যতই বলেন না, অনেকেই কি করে যে 5 জোড়া যদি আপনার মাছ নেই, তো সেই ক্ষেত্রে কি করে ফিমেলটা বেশি নেয়, মেলটা কম নেয়। যে ফিমেল নিলে কি হবে, ফিমেলটা প্রোডাকশান বেশি করবে, কিন্তু ফিমেল যে প্রোডাকশানটা করবে এটা ঠিক আছে, প্রোডাকশান করবে, কিন্তু কোয়ালিটিটা ভালো আসবে না। আর আরেকটা মেন প্রবলেম যেটা হয় বিশেষ করে ড্রাগন আইটেমের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে আপনার ওই মেল কম আসে, ফিমেল বেশি আসে। তো এটার জন্য সবচাইতে ভালো একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে আপনি যদি মেল বেশি রাখেন, আপনার মেলগুলা বেশি আসার চান্সটাই মানে বেশি থাকে আর কি। আপনি যদি ফিমেল বেশি রাখেন ফিমেল বেশি আসবে, যদি মেল বেশি রাখেন বেশি না আসলেও মোটামুটি মেল ফিমেল সমান সমান আসবে, এটা সবচাইতে ভালো হয়। আর মেন বিষয় হচ্ছে আপনার মাছের কোয়ালিটিগুলো ভালো আসবে আপনি যদি মেল বেশি রাখেন। আর যদি একান্তই আপনি মনে করেন যে না আমি বেশি রাখবো না, সেই ক্ষেত্রে আপনি 5 জোড়ার যদি আপনি মাছ নেন সেই ক্ষেত্রে আপনি 5 পিস করে নেবেন, মেল ফিমেল সমান সমান নেবেন, কিন্তু কখনোই ফিমেলের চেয়ে মেল কম নেবেন না। প্রয়োজনে সমান সমান নেবেন, যদি সম্ভব হয় বেশি নেবেন, কিন্তু কম নেবেন না। কিন্তু আপনি ওই ইয়ার দিকে যাবেন না, মানে হচ্ছে ফিমেল বেশি মেল কম, এইটা কখনোই করবেন না। করলে আপনি হ্যাঁ বাচ্চা বেশি পাবেন, কিন্তু আপনার মাছের কোয়ালিটিটা খারাপ আসবে, ঠিক আছে? তো এরপরে আসি, এটা হচ্ছে আপনি মাছ কেনার যে রেশিও আমি সেটা বলে দিলাম আপনাকে একটা ক্যারেটের ক্ষেত্রে। আর যার 2টা 4টা ক্যারেট আছে সে সেইভাবে কিনবে, হ্যাঁ, একটা ক্যারেটে এইরকম পরিমাণে রাখতে পারবেন। এখন আসি যে একটা ক্যারেটে বাচ্চা কতগুলো আমি বড় করতে পারবো। আচ্ছা, আপনি যদি বাচ্চা বড় করতে চান একটা ক্যারেটে আপনার জন্য ধরেন যে 20টা বাচ্চা, আপনি ছোট থেকে ধরেন সেমি অ্যাডাল্ট পর্যন্ত যাবেন, তাহলে একটা ক্যারেটে আপনি 30 পিস বাচ্চা রাখতে পারবেন আমার মতে, এটা ঠিক আছে? আমি এটা একদম পরীক্ষিত, আমি দেখেছি, আমি এটা করে আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে? একটা ক্যারেটে আপনি ছোট থেকে মানে জন্ম থেকে সেমি অ্যাডাল্ট পর্যন্ত যাবেন 30 পিস রাখতে পারবেন। তারপরে আপনি সেমি অ্যাডাল্ট থেকে নিউ অ্যাডাল্ট পর্যন্ত যাবেন, সেই ক্ষেত্রে 15 থেকে 20 পিস রাখতে পারবেন একটা ক্যারেটে, হ্যাঁ। আর এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যদি ওখান থেকে আপনি নিজে পেয়ার বাছাই করেন, সেই ক্ষেত্রে ওই যে বললাম একটা ক্যারেটে আপনি 5 জোড়া রাখতে পারবেন, মানে 10 পিস রাখতে পারবেন। এর বেশি রাখলে আপনার মাছের প্রবলেম হতে পারে, এক জায়গায় গাদাগাদি হবে, আপনি খাবার বেশি দিবেন, পানি তাড়াতাড়ি নষ্ট হবে, সব কিছু দেখা গেছে যে আপনার বিপরীতে চলে যাবে, ঠিক আছে? আপনি টোটালি লসের মধ্যে চলে যাবেন তখন। কারণ আপনার এক পিস মাছ আপনি যে খাবারগুলো খাওয়াইয়া এত কষ্ট করে মাছগুলো যে বড় করবেন, আপনার যে এক পিস মাছ মারা যাবে আপনি ওইটার দাম বা ওইটার পরিশ্রমের যে দাম এটা আপনি আর উঠাতে পারবেন না। সো আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে?
যে আপনি 10 পিসের উপরে একটা ক্যারেটে বড় মাছ কখনোই রাখবেন না, যদি বিশেষ করে আপনি যদি প্রোডাকশনের জন্য করেন তাহলে তো কখনোই না। হ্যাঁ, তো যাই হোক, এইটা হচ্ছে আপনার মাছের রেশিও, বাচ্চা কিভাবে রাখতে হবে, বড় কিভাবে রাখতে হবে আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিলাম। আচ্ছা, এরপরে যে বিষয় সেটা হচ্ছে পানি কিভাবে রেডি করব। সবার মনে এই একটা প্রশ্ন থাকেই সবার প্রথমে। তো ফার্স্ট অফ অল, যাদের বাড়ি ধরেন যে চট্টগ্রাম বিভাগে বা সমুদ্র এলাকাতে, তাদের পানি সাধারণত একটু নোনা পানি হয়ে থাকে আর কি, বা একটু ঘোলা টাইপ পানি হয়, আয়রন বেশি হয়। যদিও আমাদের রাজশাহীতে ধরেন যে আশেপাশে কোনো সমুদ্র না থাকলেও এখানে কিন্তু পানিতে প্রচুর পরিমাণে আয়রন। তো এই আয়রনটা কাটানোর উপায়টা হচ্ছে, অনেকে শেভিংয়ের পর যে ফিটকারি লাগায়, দেখবেন যে আপনার সেলুনে গেলে দেখবেন যে ফিটকারি লাগায় না শেভিংয়ের পরে, এই ফিটকারিটা জাস্ট নিয়ে আপনি যেই যেখানে পানিটা রেখেছেন ওখানে জাস্ট 5-7 বার একটু জোরে জোরে মানে নড়াচড়া করাবেন, ঠিক আছে? তাহলে যে আয়রনটা থাকবে ওটা নিচে তলানি পড়ে যাবে। এটা আয়রন কাটানোর উপায়। অনেকেই হয়তো বা অনেক মেডিসিন ইউজ করে বা অনেক কিছু ইউজ করে আপনাদেরকে বলতে পারে, বিশেষ করে দোকানে গেলে তো ওরা মেডিসিন ছাড়া আপনাকে অন্য কোনো কিছু বলবেই না। আমি সহজভাবে বলে দিলাম, এইটা করলে আপনার মাছের ট্যাঙ্কের যে আয়রনগুলো আছে এইগুলো নিচে পড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আয়রন কমানোর প্রক্রিয়াটা আমি বলে দিলাম। এরপরে যেটা সেটা হচ্ছে গিয়া সবার মনে আরেকটা প্রশ্ন থাকে যে পানি পুরাতন করাটা কতটুকু জরুরি, বা পানি পুরাতন করলে কি লাভ, হ্যাঁ, বা পানি নতুন পানিতে দিলে মাছের কি ক্ষতি হয়। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে কি, আমাদের দেশে যেগুলো ইউটিউবার আছে, বিশেষ করে আমি নাম ধরে বলছি না, তাদের সাবস্ক্রাইবার অনেক বেশি, তাদের ভিউ অনেক বেশি, তাদের সাপোর্টার অনেক বেশি, বাট বিশ্বাস করেন মাছের জন্য পানি পুরাতন করার কোনো প্রয়োজন হয় না। আপনি যে পানিতে দিবেন মাছ সেভাবেই পানিতে থেকে যাবে। হ্যাঁ, অনেকে হয়তো বা এটা বিশ্বাস নাও করতে পারেন, আমাকে গালাগালি করতে পারেন, বাট এটাই বাস্তব কথা যে আপনি নতুন পানিতে মাছ ছাড়লে আপনার মাছের কিছুই হবে না। নতুন পানি বলতে আপনি ট্যাপ থেকে পানি তুলেছেন, তুলে মাছটাকে ছেড়ে দিয়েছেন, ঠিক আছে? এই ক্ষেত্রে মাছের কিছুই হবে না। এটা অনেকেই ভুল ধারণা যে মাছের পানি মনে হয় অনেক দিন যাবৎ পুরাতন করতে হয়, 2-4 দিন আগে উঠাতে হয়। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো আমি আপনাদেরকে বলে দিলাম এটা কোনো কিছুই হবে না, কারণ আমি নিজে যেটা করি, সো আমি মানুষকে সেটা বলতেই পারি। যদি আমার দেখা গেছে যে প্রবলেম হতো যে হ্যাঁ আমি এটা করেছি, কোনো প্রবলেম ফেস করেছি, তাহলে আমি বলতাম যে না, আপনি পানি পুরাতন করেন, দেন ইউজ করেন। বরং আমি দেখেছি পুরাতন পানিতে দিলেই মাছ মারা যায় বেশি। আমি এটাও পরীক্ষা করে দেখেছি যে আসলে যে মানুষ বলে, কারণ আমরা তো অনেকের ভিডিও দেখি, না দেখলে তো আর কিভাবে আর কি জানা যায় না তো এগুলা। অনেকের ভিডিও দেখতে হয়, দেখি। হ্যাঁ, তো দেখেছি অনেক ভালো ভালো বিডার আছে যারা, তারা এই ভুল ধারণাগুলো মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। পানি পুরাতন করা এমন কোনো ইম্পর্টেন্ট কিছু না। মনে করে যে পানিতে এটা ব্যাকটেরিয়া গেছে, এটা মনে হয় রিসাইকেল করা, বা ওই যে মানে কি আর কি বলবো, ওই যে বিশেষ করে যারা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম তৈরি করে না, এরা আবার দেখি যে এক একটা অন্য অ্যাকোরিয়াম থেকে পানি এনে তারপরে আবার নতুন অ্যাকোরিয়ামে দেয়। আসলে এটার কোনো মানেই হয় না, এটার কোনো মানেই হয় না। আমি এখন বলতে গেলে হয়তো বা অনেকেই খারাপ কিছু মনে করতে পারে, বাট এইটা আসলে আপনাদের মনের মধ্যে এক ধরনের ভয় তৈরি করে দিয়েছে। যেমনটা ধরেন যে আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের মুসলিম ধর্মের মধ্যে যত পরিমাণে কুসংস্কার বা শিরিক আছে এইরকম টাইপের, ঠিক আছে? আপনাদের মনের মধ্যে আগে থেকে ভুল মানে একটা ধারণা ধরিয়ে দিয়েছে, তো ওইভাবেই আসলে চলছে। আমি অনেকজনকেই দেখেছি আমাকে বলে যে ভাই আমার তো পানি এখনো রেডি করা হয়নি, পানি পুরাতন হয়নি, আমি আজকে মাছ নিতে পারবো না, কালকে নিব। তা আমি জোর করেই একরকমের বলেছি যে যদি আপনার মাছটা মারা যায় নতুন পানিতে দেওয়ার পরে, আপনি আবার আমার কাছ থেকে নিয়ে নিন। তো 5-10 দিন পরেও ওনাকে জিজ্ঞেস করেছে আপনার মাছটা কি মারা গেছে, ও বলছে না মারা যায়নি। তো আপনি বললেন যে নতুন পানিতে দিলে মারা যাবে। বলছে যে ভাই অনেকেই তো বলে এই কথা, তো যে কারণে আমি এই কথাটা বললাম আপনাকে। হ্যাঁ, আর আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে যে পানি অ্যাডজাস্টমেন্ট।
আপনি এক জায়গা থেকে মাছ এনেছেন, এনে পলিটা সহকারে আপনি যে ট্যাঙ্কে ছাড়বেন সেই ট্যাঙ্কের মধ্যে আপনি মানে ওই পলি সহকারে মাছটাকে রেখে দিয়েছেন। হ্যাঁ, মানুষ যে এত রকমের বোকা হয়। আপনি এক জায়গার পানি আপনি আরেক জায়গায় নিয়ে যেয়ে পলিতে করে রেখে পানি অ্যাডজাস্টমেন্ট করছেন, এটা কখনো হয়? রাজশাহীতে যে পানি, এই পানি, আর চট্টগ্রামে যে পানি, এই পানিটা কি কখনো এক হবে? এটা কোনোদিন সম্ভব? এটা তো কখনো সম্ভব না। সো এইটা আসলে অনেকেরই ভুল ধারণা যে এই অ্যাডজাস্টমেন্ট করলে মনে হয় যে আসলে মাছ সুস্থ থাকে বা মাছের জন্য ভালো। আমি শুধু এটা আমাদের দেশে না, এটা ভারতে বলেন বা আদার্স অন্যান্য সব দেশে আমি দেখেছি যে সবাই এই কাজটা করে, কিন্তু আমি আজ পর্যন্ত এই কাজটা করিনি কখনো। তাতে কি আমার মাছ কি সব মরে গেছে? আমার বিজনেস চলছে না? আমি কি ফার্ম করছি না? ওই আমি তো এইরকম কখনোই করিনি। বরং দেখা গেছে যে মাছটা আপনি যখন কুরিয়ারে নেন, মাছটা তো দুর্বল অবস্থায় থাকে। আপনি যে 10 মিনিট আগে ছাড়লে যে মাছটা যেভাবে সারভাইভ করতো, আপনি ওই 15 মিনিট যে পানিতে রেখেছেন ওই সারভাইভ করতে ওর আরও অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, আপনি একটা জিনিস করতে পারেন কি, যে আপনি যে পানিতে ধরেন আমি মাছটা দিয়েছি বা যার কাছ থেকে নিয়েছেন, ওই পানিটা সহ আপনি অন্য পানি ওই পলির মধ্যে দিয়ে, জাস্ট পলিটা সহ পলির মুখ খুলে দিয়ে আপনি ওই পানিতে ছেড়ে দিতে পারেন মাছটা। ওর মাছের মধ্যে, শরীরের মধ্যে আল্লাহ তাআলা এমন মানে সৃষ্টিকর্তা এমনভাবে তার কোষগুলা তৈরি করেছে বা বডিটা এমনভাবে তৈরি করেছে, আপনি যে পানিতেই দেন না কেন। হ্যাঁ, লবণাক্ত পানির মাছ মিঠা পানিতে বা মিঠা পানির মাছ লবণাক্ত পানিতে এটা সমস্যা হতে পারে, বাট যেটা আমরা নর্মাল পানিতে পালছি সেটা আপনার ওখানে নর্মাল পানিতে ও অটোমেটিক কিভাবে ওর অ্যাডজাস্ট হতে হবে ওই পানিতে, সেটা আল্লাহ ওর শরীরের মধ্যে দিয়ে দিয়েছে অলরেডি। আপনি বা আমি এটা চাইলেই কোনো কিছু করতে পারবো না, বা ওই 10 মিনিট 15 মিনিট রেখে অ্যাডজাস্ট করতে পারবো না। অতএব আপনারা এই ভুল ধারণাগুলো দূর করবেন, এবং আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কী নিয়ে বিষয়টা আপনাদের বুঝাতে যাচ্ছি। সো আপনারা মাছ নেবেন, ডাইরেক্ট পানিতে ছেড়ে দিবেন, মাছের কোনো কিছুই হবে না, আল্লাহ ভরসা। এখন আসি ট্যাঙ্কেরই প্ল্যান্টসের বিষয়ে। আচ্ছা, অনেক মাছ আছে প্ল্যান্টস পছন্দ করে, অনেক মাছ আছে প্ল্যান্টস পছন্দ করে না। যেমন কিছু মনস্টার টাইপের ফিশ আছে, আপনি যদি প্ল্যান্টস দেন ও প্ল্যান্টস খেয়ে ফেলে। তো যাই হোক, এটার কথা বাদ, এখন গাপ্পির বিষয়ে আসি। গাপ্পি প্ল্যান্টস পছন্দ করে, আপনার কাছে যদি থাকে আপনি অবশ্যই দিবেন। আচ্ছা, অনেকেই কি করে, গ্রামের দিকে জমির মধ্যে যে টোপা পানাগুলো পাওয়া যায় বা কচুরি পানা পাওয়া যায়, এইগুলা নিয়ে এসে ঠিকমতো না ধুয়ে ডাইরেক্ট মাছের ট্যাঙ্কে দিয়ে দেয়। এরপরে কি হয়, এটার যে কীটনাশকগুলো আছে এইগুলা আপনার ওই যে মাছের ট্যাঙ্ক এটাতে মিশে যে মাছের ক্ষতি করে। বা পুকুর থেকে অনেকে আনে, অনেকে মনে করে যে পুকুরে তো কীটনাশক ব্যবহার করা হয় না, না এটা ভুল কথা, পুকুরেও কীটনাশক ব্যবহার করা হয়, পুকুরেও কীটনাশক ব্যবহার করা হয়। তো যে কারণে ওই যে আপনি কচুরি পানাটা আনেন, এটা এনে আপনাকে মিনিমাম 2 থেকে 3 দিন পানিতে, নর্মাল পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপরে ধরেন যে পানিতে একটু লবণ মিশাবেন, মিশিয়ে তারপরে কচুরি পানাটা বারবার করে ওখানে ধুয়ে দেন আপনি মাছের ট্যাঙ্কে দিবেন, আর যদি সম্ভব হয় দিবেনই না। আর আরেকটা বিষয় আপনারা করতে পারেন, সেটা হচ্ছে কম খাটুনি হবে, এটা হচ্ছে খাল অথবা বিল বা নদী, এইগুলা থেকে যদি কোনো প্ল্যান্টস আপনারা কালেক্ট করতে পারেন, এইগুলা জাস্ট একটু ধুয়ে আপনারা মাছের মধ্যে দিতে পারেন, মাছের কোনো প্রবলেম হবে না আশা করছি। ঠিক আছে, কিন্তু আপনি যদি এই কাজটা করেন যে আপনারা হচ্ছে জমি অথবা পুকুর থেকে আনেন, সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই ভালো করে এই সেফটিটা আপনাদের করতে হবে আর কি, করে দেন মাছে আপনি ইউজ করবেন। এই গেল আপনার ট্যাঙ্কের বিষয়। ঠিক আছে, আর মাছের মধ্যে আসলে এখন আসি আপনাদের মাছের প্রোডাকশান কিভাবে করাবো। আচ্ছা, আমি আসলে ভিডিও এটা ক্লিয়ারলি আপনাদেরকে দেখিয়ে করছি না, বাট অনেকেই জানেন যে ভিডিও আপনার হচ্ছে মাছের প্রোডাকশান, গাপ্পি মাছের প্রোডাকশান কিভাবে করায় বা আপনার হচ্ছে গিয়া কি পরিমাণে বাচ্চা পাওয়া যায়, আমি সব কিছু ডিটেলসে তারপরেও বলে দিচ্ছি। তো মেন বিষয় হচ্ছে যে প্রোডাকশানের যে সময়টা, এটা গাপ্পি মাছের ক্ষেত্রে বোঝা যায় যে গাপ্পি মাছ লোড হয়েছে। গাপ্পি মাছ ধরেন যে 2 দিন বা 3 দিন পরে ডিম বাচ্চা দিবে, এটা বোঝা যায়। তো
তো তখন আপনারা কি করতে পারেন, গাপ্পি মাছটাকে অন্য একটা ট্যাঙ্কে নিয়ে, অন্য একটা নতুন পানির ট্যাঙ্কে নিয়ে সেটাতে ধরেন যে একটা নিচে একটা নেট অথবা আপনার হচ্ছে একটা ডালা, যেইগুলো পাওয়া যায় না প্লাস্টিকের ডালা, অথবা কি বলে ঝাঁকা বলে এটাকে, ঝাঁকা ডালা এরকম টাইপের নেবেন, নিয়ে ওইটার ভিতরে আপনি গাপ্পি মাছটাকে ছেড়ে দিবেন। এইটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে যে গাপ্পি মাছের বাচ্চাকে আপনারা কিভাবে টিকাতে পারবেন, এটা নিয়ে ভিডিও করা আছে অলরেডি, ঠিক আছে? একটু শেষের দিকে আর কি দেখতে পারবেন, ওখানে ভিডিও করা আছে কিভাবে মাছ বাচ্চা দিচ্ছে, আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে দেখিয়েছি ওখানে। তো এটা একটু কষ্ট করে আপনাদেরকে দেখে নিতে হবে, আমি নতুন করে আর কি এটা করছি না, কারণ অনেক সময়ের একটা বিষয় আছে, আর আমি এই পার্টটা এটাতেই শেষ করে দিতে চাই, তো যে কারণে আমি আর কি নতুন করে ওটা দেখাচ্ছি না। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর যদি মনে করেন যে না আমি এটা জানি না, আপনি আমাকে ইনবক্সে অথবা কমেন্টসে নক করেন, আমি ওটার ভিডিওর লিঙ্ক আপনাদের কমেন্টের অ্যান্সার হিসাবে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা তখন দেখে নিতে পারবেন। আর যারা একটু স্মার্ট আছেন তারা অবশ্যই ভিডিওটা একটু খুঁজে নিয়ে দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে বিষয়। ওখানে ডালার একটা ঝাঁকা যেটা বললাম, এটা ছবি সহ দেওয়া আছে থাম্বলাইনে, আপনাদের খুঁজতে ইজি হবে আশা করছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আপনারা এইভাবে ব্রিডিংটা করাতে পারেন। আর আরেকটা জিনিস করাতে পারেন যে নর্মালি আমি ওইভাবে উঠাবো না, যারা বিশেষ করে বড় বড় খামারি আছে এরা যেটা করে সেটা হচ্ছে ট্যাঙ্কের মধ্যে যে প্ল্যান্টসগুলো আছে এগুলো দিয়ে রাখে প্রচুর পরিমাণে, বাচ্চা ওর মধ্যে দেয়, বাচ্চা দিয়ে ওই পানার মধ্যে লুকিয়ে যায় বা ওই প্ল্যান্টসের মধ্যে লুকিয়ে যায়, যে কারণে আর মাছগুলো খেতে পারে না। কারণ গাপ্পি মাছের এটা আসলে গাপ্পি মাছের ধর্ম যে ও বাচ্চা দিবে দিয়েই খেয়ে ফেলবে। তো বিশেষ করে মেল মাছটা বেশি খায় ফিমেলের চেয়ে, তো যে কারণে ব্রিডিংয়ের টাইমে মানে বাচ্চা দেওয়ার টাইমে মেলগুলোকে আলাদা করে দিবেন আপনারা, ফিমেল শুধু থেকে যাবে, তাহলে সবচাইতে ভালো হয় আর কি, বাচ্চার পরিমাণটা বেশি পাবেন। তো মেইনলি আসলে একটা ধরেন যে রানিং পেয়ার যেগুলো একবার দুইবার করে বাচ্চা দিচ্ছে, এইগুলো সাধারণত আপনার 30টা 35টা করে 40টা করে বাচ্চা দেয়। তো আপনি যদি নতুন হয়ে থাকেন বা পুরাতন হন, যেটাই হন না কেন, ধরেন যে 20-25টা বাচ্চা আরামে পেয়ে যাবেন, অনেকে তার চেয়ে কম পায়, বাট 20-25টা মোটামুটি পায় সবাই, এরকমই হয়। আর ব্রুড যারা নেন, ব্রুডের ক্ষেত্রে কি হয়, ব্রুড একটু লোডেড হতে টাইম লাগে, বাট বাচ্চা দেয় অনেকগুলা। ব্রুডগুলো আপনার ধরেন 80 পিস 60 পিস করে বাচ্চা দেয়, এবং বাচ্চা সাইজগুলোও বড় হয়। আমি এইরকম দেখেছি যে আমার ব্রুড মাছগুলো 80 পিসের মতো করেও বাচ্চা দিয়েছে, আমি এমনও পেয়েছি, এবং 80 পিসের মতো করে আমি টিকিয়েছি, যে কারণে আমি বললাম এটা, ঠিক আছে? অনেকে হয়তো বিশ্বাস করতে চান না, বাট এটা সত্য কথা। আমি নিজে এটা 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 নিয়েও একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন যে গাপ্পি মাছের কি পরিমাণে বাচ্চা দেয়, এটা নিয়ে একটা ভিডিও আছে, আপনারা এটা দেখতে পারেন। ওই সেই যেটা আমি বললাম যে ব্রিডিংয়ের যে ভিডিওটা, ঝাঁকার যে ছবি দেওয়া আছে ওর আশেপাশে ওই ভিডিওটাও ছাড়া আছে, আপনারা ওটাও দেখতে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আশা করি ব্রিডিংয়ের বিষয়টা বুঝতে পেরেছেন। ব্রিডিং তেমন একটাই মানে কঠিন কিছু না, একটু ইজি। এরপরে হচ্ছে বাচ্চা আপনারা কিভাবে পরিচর্যা করবেন। সবচাইতে বড় ব্যাপার, বাচ্চা যখন দেওয়া হয়ে যাবে বাচ্চাগুলোকে আলাদা একটা ট্যাঙ্কে দিয়ে দিবেন, মায়ের সাথে কখনোই রাখা যাবে না বা প্যারেন্টসের সাথে কখনো রাখা যাবে না, আলাদা জায়গাতে দিয়ে দিবেন। দিয়ে আপনার কাছে যদি ব্রাইন শেম থাকে আপনি ব্রাইন শেম দিবেন, আর যদি না থাকে, ব্রাইন শেমটা কি হয় আসলে একটু কস্টলি, তো দাম বেশি, সবাই দিতে চায় না, কিন্তু ব্রাইন শেম দিলে ভালো, এটাতে প্যারাসাইট হওয়ার কোনো ভয় থাকে না, বা কিন্তু একটু ওই যে ফুটানো বা এটার যে হ্যাচিং এটা একটু ঝামেলা, তো সবাই এই ঝামেলাটা পোহাতে চায় না। তো এর জন্য আরেকটা কাজ করতে পারেন, এটা হচ্ছে ডিক্যাপ পাওয়া যায়, ডিক্যাপটা আপনারা দিতে পারেন, কিন্তু অনেক গাপ্পি আছে আসলে ডিক্যাপ খেতেও চায় না, এটাও ঝামেলা। তো আরেকটা কাজ, সহজ একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে খাবারের প্রোটিনের ভাগ 55 থেকে 70-এর মধ্যে এই ধরনের খাবারগুলো আপনারা এই মাছের বাচ্চাকে দিবেন। এবং খাবারটা দিবেন কিভাবে, সুন্দর করে আপনাদের বাসায় যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ড করে নেবেন, অথবা যদি শিল বা পাটা যেটা হামানদিস্তা বলে বা যেটাই বলে, এটাতে সুন্দর করে গুঁড়া করে নেবেন, একদম ছোট ছোট করে গুঁড়া করে নেবেন, নিয়ে তারপরে বাচ্চাদেরকে আপনি একটা বোতল নেবেন, মানে ওয়ান টাইম গ্লাস নেবেন বা একটু গ্লাস নেবেন, নিয়ে ওই খাবারটা সুন্দর করে গুলবেন, গুলে আপনি ড্রপার দিয়ে যেখানে যেখানে বাচ্চাগুলো ঘুরছে ওর আশেপাশে ড্রপার দিয়ে খাবারগুলো দিবেন। এবং খাবার কিভাবে দিতে হয় রিসেন্ট একটা ভিডিও ছাড়া আছে আমার, হয়তো বা 3 মাস কি 4 মাস আগের একটা ভিডিও ছাড়া আছে, ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে মাছকে খাবার দিতে হয় প্রপারলি, ঠিক আছে? ওইটা আপনার দিতে পারেন এইভাবে, তাহলে মাছগুলো প্রপারলি আপনার খাবারগুলো পাবে এবং সঠিকভাবে
এদের গ্রোথটা হবে। আর আপনি যদি গুঁড়া অবস্থায় যদি এমনি ছিটিয়ে দেন, হ্যাঁ এটাও খাবে, বাট গ্রোথটা একটু কম হবে আর কি। তো সবচাইতে বেটার আমি যেটা বললাম ওইভাবে দিলে সবচাইতে ভালো হয়। তো এই হচ্ছে বিষয়। এটা গেল আপনার গাপ্পি মাছের, এইভাবেই চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। আর যেভাবে রেশিও বললাম ট্যাঙ্কের, এইভাবে ট্যাঙ্ক আপনারা পরিবর্তন করতে থাকবেন। ধরেন যে 30টা 40টা রাখলেন বা একটু বেশি রাখেন, কোনো সমস্যা নেই। যখন একটু বড় হতে লাগবে তখন ট্যাঙ্কগুলো আরো বাড়ায় দিবেন। হ্যাঁ, ট্যাঙ্কগুলো বাড়ায় দিবেন, কারণ আবার নতুন বাচ্চা আসবে যেইগুলো ধরেন যে একটু ছোট থেকে যাবে, সেইগুলো ছোটোর সাথে আবার রেখে দিবেন। মানে এইভাবে আপনারা নিজের মতো করে একটু করে নেবেন। এখন আসি যে বাচ্চা বিক্রি করলে লাভ বেশি না বড় বিক্রি করলে লাভ বেশি। তো এখানে মেন বিষয় হচ্ছে বড় বিক্রি করলে অবশ্যই লাভ বেশি, কিন্তু বাচ্চা অবস্থাতে অনেকেই সেল করে দেয়, অনেকেই বাচ্চা কিনতে চায়, কারণ বড় মাছ কেনার মতো অনেকের সামর্থ্য থাকে না যে আমি বাচ্চা কিনবো, কিনে বড় করব, দেন আমি সেল করব বা প্রোডাকশন করাবো, এরকম থাকে অনেকেই। তো এইটা আসলে অনেকেই বিক্রি করে, অনেকেই করে না। যেমন আমি বাচ্চা বিক্রি করি, কিন্তু সব সময় করি না। কিছু টাইম আছে যখন বাচ্চা বিক্রি করি, কিছু টাইম আছে করি না, কারণ নিজেরও তো প্রোডাকশনের জন্য লাগে আর কি। তো সব বাচ্চা যদি বিক্রি করে দিই আমি, পরে তার মাছ সেল করতে পারবো না। তো যে কারণে আমি সবসময় বিক্রি করি না। আচ্ছা, এই হচ্ছে আপনার গাপ্পি মাছের টোটালি জীবনচক্রের একটা বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসি যে আপনারা এই মাছটা যখন বড় হবে আপনারা সেল করবেন কোথায়। ঠিক আছে, সেল করবেন কোথায়, এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। আচ্ছা, এর 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 মাঝখানে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন যে ভাই কি খাবার দিব। আচ্ছা, খাবারের মধ্যে আমি বলতে পারি, আমি আসলে দুঃখিত, আসলে আমার গলার একটু প্রবলেম হচ্ছে, যে কারণে বারবার করে কাশি আসছে আর কি। তো খাবারের বিষয়ে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে, আমি ব্র্যান্ডের নাম বলছি না, বললে হয়তোবা অনেকেই বলতে পারেন যে এটাকে প্রমোট করছে, তেমন একটা না। তারপরেও আমি আসলে শর্টকাটলি একটু বলছি। তো আমি আগে কি করতাম, অপটিমাম যেটা মাইক্রো প্লেট আছে, যেটা বেটটা ফিশকে খাওয়ানো হয় সাধারণত, তো এইটা আমি একটা সময় ব্যবহার করতাম। করার সময় তো দেখা গেছে যে মাঝখানে এটার কোম্পানি থেকেই আমাকে বেশ কয়েকবার মাল দেওয়া হয়েছিল। তো কিছু বছর আগে আর কি, এটা কি হয়, এটা ডুপ্লিকেট বের হয়ে যায় মার্কেটে। তো যে কারণে আমি আসলে এই খাবারের উপর ভরসা করতে পারি না। তারপর আরও একটা খাবার আছে, সেটা হচ্ছে কোয়ালিটি গোল্ড, আপনারা হয়তো বা জানবেন। আমি আসলে কারোর দুর্নাম করছি না, বাট আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল, যে কারণে ওখানে আমাকে এই খাবারটা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে ভাই আপনি এটা একটু ইউজ করেন, করে দেখেন, এটা খুব ভালো একটা খাবার। তো আমি দেওয়ার সাথে সাথে 2 দিন পরে আমি দেখেছিলাম যে আমার মাছের কালারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো যে কারণে আমি এই খাবারটা কখনোই কাউকে সাজেস্ট করি না এবং নিজেও ব্যবহার করি না। যাই হোক, আমি কোম্পানি খারাপ বলছি না, হয়তো ওই প্যাকেট খারাপ হতে পারে বা ওই চালানটা খারাপ হতে পারে, বাট খারাপ ছিল, আমি এটা বলছি। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো যে কারণে আমি একটা কাজ করি কি, আমি কিছু খাবার আছে যেগুলো আমি চায়না থেকে আনিয়ে নিই, নিজে আনাই। আর হচ্ছে নিজে কিছু খাবার আমি মেক করছি এখন রিসেন্টলি, এটা নিয়ে আমি একটা ভিডিও করব। আমি কিছু খাবার বাসায় তৈরি করছি, যেটা আপনি বড় মাছ ছোট মাছ সব মাছকে দিতে পারবেন একদম গুঁড়া গুঁড়া অবস্থাতেই। এটা আমি হচ্ছে রিসেন্টলি এটা আমি বাজারে ছাড়া শুরু করব, এখনও এটা নিয়ে কাজ শুরু হয়নি যদিও। মাছের খাবার নিয়ে আমি একটা ধরেন যে আমার নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করে আমি এটা সেল করা শুরু করব। আপনারা তখন আমার কাছ থেকে নিতে পারবেন, এখনও নিতে পারবেন, বাট এখন আসলে ব্র্যান্ডিং বা আদার্স কোনো কিছু নাই, জাস্ট এমনি খোলা অবস্থাতে দিই। আর যারা মনে করেন যে দানা নিতে চান, যে আমি বাড়িতেই গুঁড়া করে নিব, সে অবস্থাতেও পাবেন, সেই অবস্থাতেও আছে আমার কাছে। আমি খাবারও সেল করি, আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন, অথবা বাইরে যে কারো কাছ থেকে আপনারা নিতে পারেন। কিন্তু খাবারের প্রোটিনের ভাগটা থাকতে হবে আপনার 55 থেকে 70-এর মধ্যে, ঠিক আছে? এর বেশি যাবেন না বা এর কমও যাবেন না, গেলে আপনার মাছের কোয়ালিটিগুলো খারাপ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এটা হচ্ছে মাছের খাবার নিয়ে টোটালি আপনাদেরকে ডিটেলস বললাম। এখন আসি মাছ কোথায় বিক্রি করবেন। সবচাইতে বড় একটা বিষয় এটাই, যে ভাই মাছ তো পারলাম, মাছ বড় করলাম, সব কিছু ঠিক আছে, তো মাছ কোথায় বিক্রি করব। ও, এর আগে আরও একটা বিষয় আছে, আমি এটা বলবো ভুলে গেছি। এটা হচ্ছে গিয়ে আপনার মাছের তো যেহেতু জীবন্ত একটা জিনিস, এটা তো অনেক রোগ বালাই থাকতেই পারে।
তো এটার জন্য আপনারা কি করতে পারেন, যারা অভিজ্ঞ আছে, যারা ইউটিউবার আছে তাদেরকে, বা ধরেন অনেকে মাছ চাষ করে, আপনারা তাদেরকে নক করতে পারেন যে ভাই আমার মাছের এই প্রবলেম হয়েছে। আমার মনে হয় যে আপনাকে অবশ্যই তারা সাহায্য করবে। যেমন ধরেন আমাকে না হলেও প্রতিদিনে 10 থেকে 12 জন মানে রেগুলার ওনারা নক করে যে ভাই আমার মাছের এই সমস্যা বা এই প্রবলেম, ট্রিটমেন্ট কি করা যায়। তো আমি টোটালি ডিটেলসে তাদেরকে আসলে ডিটেলসে বলে দিই যে ভাই এই বিষয় এইভাবে ট্রিটমেন্ট করেন, তাহলে মাছগুলো সুস্থ হয়ে যাবেন। এবং আল্লাহর রহমতে অধিকাংশ মাছই সুস্থ হয়, কিন্তু তারা আসলে এমন একটা পর্যায়ে এসে বলে যে মাছটা রিকভারি করা খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, অনেককে বলে দিয়েছি, তারা ভালো উপকৃত হয়েছে। তো আমার কাছ থেকেও আপনারা জেনে নিতে পারেন। অথবা আর আসলে এখন এমন একটা অবস্থা যে আপনি ইউটিউবে সার্চ দিলে যে মাছের এই প্রবলেম হয়েছে, আপনি ওই জাস্ট ওইটা লিখে আপনি যদি সার্চ দেন, আপনার প্রচুর পরিমাণে ভিডিও চলে আসে আপনার, হ্যাঁ, ট্রিটমেন্টের। তো এইগুলো দেখে নিলে আপনারা নিজেরাই ঘরে ঘরে পারবেন। সো এটা নিয়ে আমার মনে হয় না কারো কোনো প্রবলেম হওয়ার কথা। তারপরে যদি হয় আপনারা আমাকে নক দিন, আমি বলে দিব। আর আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনি সেখান থেকে নিয়ে নিতে পারবেন। এখন আসি যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে বিক্রি কোথায় করব। মাছ আপনারা 2 জায়গাতে বিক্রি করতে পারবেন, অফলাইন, অনলাইন। অনলাইনে যদি বিক্রি করেন, আমার আপনাদেরকে বেস্ট একটা হচ্ছে আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে নিজস্ব একটা ফেসবুক পেজ খুলে নেবেন এবং ফেসবুক পেজে আপনারা রেগুলার মাছের পোস্ট করবেন। এবং ফেসবুকে দেখবেন যে বিভিন্ন মাছ বিক্রয়ের গ্রুপ আছে, ঠিক আছে। এই গ্রুপগুলোতে আপনি মাছের সুন্দর করে ভিডিও করে পোস্ট করবেন। এবং এখানে দাম লেখার আসলে অপশান থাকে না, কারণ দাম লিখলে ওনারা একটু ওটা অ্যাডমিন আসলে একটা রুলস দিয়ে রাখে যে আপনি যখন মাছের দাম লিখবেন ওনাদের গ্রুপের প্রবলেম হয়। তো যে কারণ এটা আসলে দামাদামি করে নেওয়ার একটা ব্যাপার থাকে, বা অনেকের মাছের কোয়ালিটি তো একরকম থাকে না, তো সবাই একজন এক রকম দামে বিক্রি করে। তো যাই হোক, যার যেমন মাছের কোয়ালিটি সে তেমন দাম নেবে, এটাই স্বাভাবিক বিষয়। তো এইগুলাতে আপনাকে পোস্ট করতে হবে, নিয়মিত পোস্ট করবেন, রেগুলার পোস্ট করবেন, এবং নিজস্ব একটা ফেসবুক পেজ অবশ্যই খুলবেন। এই ভিডিও আপনি যখনই দেখবেন তখনই নিজস্ব একটা পেজ খুলবেন। এবং যারা বিশেষ করে রেগুলার মাছ সেল করে বা হচ্ছে আপনার মাছ ক্রয় করে, এদেরকে আপনারা ইনভাইট দিবেন যে ভাই এখানে আমার একটা পেজ খুলেছি, আপনি একটু দয়া করে এখানে জয়েন্ট হয়ে থাকবেন। তো যখনই দেখবেন যে একজন ভেরিফাইড সেলার, হ্যাঁ আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলছি, ধরেন যে যারা রেগুলার সেল করে বা যাদের রিপোর্ট ভালো, এইগুলা সেলার যখন আপনার পেজে থাকবে, বা যখন কেউ আপনার ওখান থেকে মাছ কিনতে যাবে, যখন দেখবে যে না এই ভাই এনাকে ফলো করছে বা এনার হচ্ছে ফলোয়ার হিসাবে আছে, সো অবশ্যই এই লোকের কাছ থেকে মাছ নেওয়া যাবে। তো এইভাবে আপনারা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, দেন আপনারা ভালোভাবে ভিডিও করে এখানে পোস্ট করবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট একটা ওয়ে। এটা হচ্ছে অনলাইনে আপনার জন্য সবচেয়ে ইজি। আর যদি আপনার মাছের সম্পর্কে যখন আপনার ধারণাটা ভালো হয়ে যাবে বা আপনি মাছ সম্পর্কে অনেক কিছু জানবেন, তখন একটা নিজস্ব একটা ইউটিউব চ্যানেলও খুলে নিতে পারেন। কারণ আপনি যেগুলো প্রবলেম ফেস করছেন বা আপনি লাভবান হচ্ছেন, সেইগুলো অবশ্যই সেখানে শেয়ার করবেন। সবচাইতে বেটার এটা, ইউটিউব চ্যানেল একটা খুলে নেবেন। সেটা যদিও পরের বিষয়, আগে একটা ফেসবুক পেজ খুলে নেবেন, সবচাইতে ভালো হয়। হ্যাঁ, আর তারপরে যখন এখানে ফলোয়ার বাড়বে, আপনি এই 2-4টা কাস্টমারকে মাছ পাঠাবেন, তারা যখন রিভিউ দিবে, সেই রিভিউগুলো যখন আদার্স কাস্টমার দেখবে, অবশ্যই আপনার কাছে মাছ অর্ডার করবে। এইটা হচ্ছে আপনার ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়ে আপনার অফলাইন বলতে আপনার এলাকাতে যদি ছেলেপেলে যারা মাছ টাছ পালে, তারা এসে আপনার বাসা থেকে নিয়ে গেল, হ্যাঁ, পছন্দ করে চুজ করে নিয়ে যাবে। দেন আরেকটা কাজ হতে পারে, মাছের বাজার সবচাইতে বড় আমাদের বাংলাদেশে হচ্ছে কাটাবন। আপনি যদি মাছ এখানে পৌঁছাইতে পারেন, সাধারণত এখানে পিওর ব্রিডের মাছ নেয়, কিন্তু যে দামে নেয় আপনার পোষাবে না। হ্যাঁ, দোকানে আসলে মাল দিয়ে পোষায় না। তো যে কারণে অনেক সেলার আছে, আমার জীবনে কখনো আমি দোকানে মাল দিই না ভাই, কারণ ওখানে ওরা যে দামে মাছ চায় ওই দামে তো মিক্স গাপ্পি বিক্রি হয়। তো এই জন্য আসলে দোকানে মাছ দেওয়া মানে একদমই লস। দোকানে আমি কখনোই মাল দিই না। আমি যারা কিনতে আসে, যখন বলে ভাই পাইকারি নিব, আমি আগেই বলি যে আপনি কি দোকানের জন্য নেবেন? দোকানের জন্য ও যদি বেশি দামও দিতে চায়, আমি তাও বিক্রি করি না,
দোকানের লোকজন ভালো আমার পছন্দ হয় না, যে কারণে আমি তাদের কাছে কখনো মাছ সেল করি না। আমার যদি সামান্য একটা অ্যাকোরিয়াম দরকার হয় বা আদার্স কোনো কিছু দরকার হয়, আমি কখনো দোকান থেকে নিই না। আমার অ্যাকোরিয়াম প্রয়োজন হলে আমি নিজে বানাই বাড়িতে, কারণ আমি তাদের কাছে যাব সামান্য একটা 500 টাকার জিনিস 1000 টাকা চেয়ে বসে থাকে, কিন্তু যখন আমি বিক্রি করতে যাব তখন কিন্তু আর ওই দামটা আমাকে দিবে না, আবার বাকিতে নিবে। তো যাই হোক, দোকানে আপনারা মাল দেওয়াটা একটু পরিহার করবেন, চেষ্টা করবেন যে এলাকার মধ্যে আপনার একটা নিজস্ব একটা ফ্যান বেস যেটাকে বলে, বা হচ্ছে আপনার পরিচিতি ক্রিয়েট করার, বা বিভিন্ন জায়গাতে পোস্টার বা একটা করে ব্যানার দিয়ে দিলেন, সামান্য কিছু টাকা খরচ হবে হয়তো বা, কিন্তু ভাই আসলে বিজনেস করতে গেলে আপনাকে সেই পরিমাণ অর্থ মানে ইনভেস্টেড টাকা এবং আপনার মাথার বুদ্ধি এই দুইটা নিয়ে নামতে হবে। আপনি যদি এই দুইটা নিয়ে না নামতে পারেন, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে মাথার বুদ্ধির সাথে আপনার আইডিয়া থাকতে হবে যে আগামী দিনে কি হতে পারে। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি ব্যবসা করতে পারবেন, না হলে আপনি করতে পারবেন না। আর আমার যে বিষয় সেটা হচ্ছে আমি মেইনলি বিজনেসের দিকে অতটা করি না, ফোকাস করি না, কিন্তু যারা আমার সাথে জড়িত হয়ে আছে, যেমন ধরেন যে যারা ফার্ম করছে, যে আমাকে নির্ভর করছে আমার উপর, যে ভাই আগামী দিনে কোন মাছটা চলতে পারে বা আগামী দিনে কোন মাছটা নিয়ে আমি বিজনেস করলে সফল হতে পারি, তো তাদেরকে আমি একটু ডিটেলসে বলে দিই। তো যে কারণে আসলে তারা তাদের জন্য আর কি আমার এইভাবে বিজনেসটা করতে হয়। হ্যাঁ, আর অনেকেই আমি দেখছি যে বাংলাদেশে কেউ কোয়ালিটি মেনটেন করছে, কোয়ান্টিটি ঠিক আছে, হিউজ পরিমাণে প্রোডাকশন করাচ্ছে, কোয়ান্টিটির কোনো অভাব নাই, কিন্তু কোয়ালিটির অভাব, মানে মাছের কোয়ালিটি ভালো নাই, এইটাই হয়েছে সমস্যা। এখন যদি খালি কোয়ান্টিটি বাড়াইতে থাকেন তাহলে তো এক সময় যে আপনি রুই মাছকে বলবেন যে এটা জাপানিজ কই কার, এইভাবে বিক্রি করবেন। তো এইরকমভাবে আসলে মানুষ ঠকিয়ে বিজনেস করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আর আমার বিষয় হচ্ছে যে আমার কাছে আমি কখনো কাউকে ফোর্স করি না যে আমার কাছ থেকে মাছ নিতে হবে। আপনার যদি হ্যাঁ দামের সাথে কোয়ালিটি যদি ঠিক থাকে আপনি আমার কাছ থেকে নেবেন, না হলে নেবেন না। আপনি দাম কমাবেন, আমি কোয়ালিটি কমাবো, এইটা হচ্ছে আমার কথা। আর অনেকেই মনে করে যে ইনি তো মাছের সাথে ভাই এটা ফ্রি দিচ্ছে ওটা ফ্রি দিচ্ছে, কিন্তু উনি অন্য দিক দিয়ে আপনার কাছে ঠিকই পোষায় নেবে। এটাই হচ্ছে স্বাভাবিক একটা বিষয়, আমিও তাই। আমি যদি আপনাকে ফ্রি দিই, আমি কি আমার লস করে আপনাকে ফ্রিতে দিব নাকি? অবশ্যই আপনাকে কোনো না কোনো দিক দিয়ে আমি ডস দিব, দিয়েই আপনাকে ওই জিনিসটা দিব স্বাভাবিকভাবে। হ্যাঁ, কিছু সময় আছে যে আমরা আনন্দের টাইমে ধরেন যে গিভ ওয়ে দিলাম, বা যে এই জিনিসটা আমি পুরস্কার হিসেবে দিচ্ছি, সেটা আলাদা বিষয়। কিন্তু এমনিতে আপনি চাচ্ছেন যে আমি এই জিনিসটা নিব ভাই, এটা আমাকে একটু গিফট দেন, তা আমি তো অবশ্যই চাবো যে আপনাকে যদি এটাতে আমি বাড়ায় দিচ্ছি, আমি অন্য দিক দিয়ে আপনাকে কমায় দিব, স্বাভাবিক বিষয়। যাই হোক, এই বিষয়গুলো আপনারা নিজেরাও নজরে রাখবেন। আর আমি টোটালি ডিটেলসে আপনাদেরকে বলে দিলাম যে গাপ্পি মাছ কীভাবে চাষ করতে হয়, কিভাবে কি করতে হয়, সব কিছু বলে দিলাম। আমি আর এটা নিয়ে যারা ভিডিও আবার চাইবেন, আমি এই ভিডিওটাই আপনাদেরকে লিঙ্ক শেয়ার করব, আপনারা আবার দেখে নিন, ঠিক আছে? ভিডিওটা অনেক বড় হয়ে গেল, অনেক বড়, আসলে আমি সাধারণত এত বড় ভিডিও কখনো বানাই না। তো যাই হোক, ডিটেলসে খুঁটিনাটি সব কিছু বলে দিলাম। তারপরেও আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ডাইরেক্ট ফোন দিয়ে, অথবা আমার ফেসবুক পেজ আছে সেখানে নক করতে পারেন। বিভিন্ন জায়গাতে আপনারা নক করে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে জানতে পারেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে না, কমেন্টসে লিখবেন, কমেন্টস করতে পারেন, আমি সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কারণ কমেন্টসে আসলে তখনই তো আসলে আপনাদের ওই অ্যান্সার দেওয়া সম্ভব হয় না, হয়তো একটু লেট হতে পারে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, যারা আমাকে কল করবেন অবশ্যই রাত 10টার পরে আপনারা ফোন দিবেন না। সকাল 10টা থেকে রাত 10টা এর মধ্যে আপনারা যা ফোন দেওয়ার দিবেন। এর পরে যদি হয় অবশ্যই আপনারা আগে SMS দিবেন, দিয়ে পারমিশন নেবেন যে ফোন দিব কি দিব না। যদি আমি জেগে থাকি তাহলে আমি বলবো যে হ্যাঁ আপনি ফোন দেন, আর যদি না থাকে আপনারা ওই টাইমে দয়া করে ফোন দিবেন না, ঠিক আছে? যে কোনো কারণে, হ্যাঁ মাছ মারা যাচ্ছে একদম ইমার্জেন্সি অবস্থা, সেই ক্ষেত্রে আপনারা ফোন দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আসলে আমার একটু প্রবলেম হয়, ঘুমের মধ্যে একটু সমস্যা হয়, আমি যে কারণে এই জিনিসটা একটু নিষেধ করছি। আমি কখনো এইভাবে নিষেধ করিনি। এর আগে অনেকেই ফোন দেয় রাত 1টা 2টার দিকে, বিশেষ করে ঢাকার ছেলেবেলেরা এরকম বেশি করে, রাত 2টা 1টার দিকে ফোন দিয়ে হাই হ্যালো ব্রো কী অবস্থা এই সেই এভাবে ফোন দেয়। তো আমি আসলে কি আর বলবো, কারণ ঢাকা একটু ব্যস্ত শহর, তো ওরা রাতে বেশি কমফোর্ট মনে হয় ফিল করে।
কিন্তু বিশেষ করে আমি একটু কয়েকদিন যাবৎ বেশি প্রবলেমে পড়েছি, যে কারণে আমি বলছি যে আপনারা রাতে একটু এইভাবে ফোন দিবেন, SMS দিয়ে জাস্ট পারমিশন নিয়ে দেন ফোন দিবেন, ঠিক আছে, দয়া করে। তো যাই হোক, খুঁটিনাটি সব কিছু বললাম। আগামী ভিডিও যেটা আসবে, আবারও বলছি, অ্যালবিনো রেড মস্কো সম্পর্কে টোটালি ডিটেলস সব ভিডিও আসবে, ঠিক আছে? ধৈর্য ধরে আশা করি দেখবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যে অনেকেই জানে না যে কিভাবে কি করতে হয়, তাদেরকে জানিয়ে দিবেন। আর যারা বিজনেস করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি তাদেরকে সব দিক দিয়ে সাহায্য করব। তবে কেউ ফ্রিতে কোনো কিছু চাইবেন না, কারণ আমি এই জিনিসটা দিই না ফ্রিতে, ঠিক আছে? অনেকে মনে করছেন যে হ্যাঁ আমি বিজনেস করব, ভাই মনে হয় আমাকে ফ্রিতে মাছ দিবে। আসলে বিষয়টা এমন না, অবশ্যই টাকা দিয়ে আপনাকে কিনে নিতে হবে, কারণ আমার এইটার পিছনে অনেক পরিশ্রম এবং টাকা দুইটাই খরচ হয়েছে। সব কিছু মিলিয়ে আপনাকেও অবশ্যই এই দুইটা মেনটেন করেই বিজনেস করতে হবে। সো আমি কখনো ফাও কথা বলি না, আমি প্রমাণ সহকারে সব কথা বলি, এবং নিজে নিজে আগে জিনিসটা পরখ করি, নিজে আগে পরীক্ষা করি, দেন আপনাদেরকে বলি। সো হুট করে আমি কোনো কিছু হুদায় একটা কথা বলে দিই এমনটা না। হ্যাঁ, তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে যদি বেঁচে থাকি। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।